Subscribe now and press the bell icon. Never miss an update. ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধে 7টা। সময়টা যেন থমকে গেছে ওই 7টার কাঁটাতে। আর ধৈর্যহীন মানুষদের কাছে অপেক্ষা করাটা এক প্রকার যুদ্ধ বলা ভালো। প্রতিটা সেকেন্ড যেন এক একটা দিনের সমান। প্ল্যাটফর্মে অদ্ভুত রকমের মুখ বিকৃত করে বসে থাকা বছর 24-এর ঐশ্বর্যের কাছে তো ব্যাপারটা ঠিক এমনই। গত 2 ঘন্টা ধরে বসে আছে তো বসে আছেই, ট্রেন লেট করছে। আর এই কথাটা শোনার পর থেকেই এমন কেউ বাকি নেই যার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে ও বাকি রেখেছে। হবে না, এতদিনের ইচ্ছে ফাইনালি পূর্ণতা পেতে চলেছে। তাতেও যদি এত ঝোঁককে পোহাতে হয় তাহলে কি করে শান্ত থাকবে? বাড়িতে ছোটখাটো ভূমিকম্প সামলে অনেক কষ্টে বন্ধুদের সাথে একা ঘুরতে যাওয়ার পারমিশন পেয়েছে, তাই ওরা তর্স হয়েছে না। কখন যে সবুজে ঘেরা ঋষভের স্নিগ্ধ পরিবেশটা অনুভব করবে তারই অপেক্ষা। ছোট থেকে রহস্য, থ্রিলার, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা কাহিনী রঞ্জে রঞ্জে বইছে। শুধু ভৌতিক বিষয় ওর কোনো রকমের আগ্রহই নেই। এগুলো ওর কাছে নিতান্তই কাল্পনিক আর ভ্রম মাত্র, তাই বিন্দুমাত্র বিশ্বাস নেই ওর। ওর নিজের আলাদাই একটা কল্পনার জগৎ আছে, যেখানে মাঝে মাঝে ও ওর রাজ্যের রাজকন্যে, আবার কখনো কোনো জার্জেল ডিটেকটিভ। কিন্তু ওই যে একটা জায়গায় এসে সব কিছু ওলট পালট হয়ে যায়। ধৈর্য, যেটা ওর একেবারে নেই বললেই চলে। শুধুমাত্র ক্যানভাসে রঙিন তুলি ছোঁয়ানোর সময় একটু আধটু ধৈর্য সঞ্চয় করে। যাই হোক, সবে মাস্টার্স কমপ্লিট করে শেষমেশ একটু স্বাধীনতা তো পেয়েই গেছে। তাই 4 বন্ধু মিলে এই ভ্রমণের আয়োজন। প্রায় 4 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ট্রেনে উঠতে পারল। কিন্তু ওঠার পর মুহূর্ত থেকেই ওর এক্সাইটমেন্টটা এক আলাদা অনুভূতিতে পরিণত হল। বারবার ওর মনে একটাই কথা ঘুরে ফিরে আসছে যে এই ট্যুরে কিছু তো একটা অ্যাডভেঞ্চার ওর জন্য অবশ্যই অপেক্ষারত। সুন্দর একটা ট্রেন জার্নি কাটিয়ে ওরা ঋষভের মেঘের রাজ্যে পাড়ি দেয়। একটা হোমস্টের ব্যবস্থা করা হয়েছে ওদের জন্য। পাহাড়ের কোলে সুন্দর একটা নিরিবিলি কোণ। পাশাপাশি তেমন কোনো আর কটেজ নেই, শুধু সামান্য দূরে একটা কটেজ দৃশ্যমান। এতটা জার্নির পর ওরা সকলেই ক্লান্ত, তাই প্রথমেই একটু বিশ্রাম করে নেয়। সন্ধ্যের নিরিবিলি শান্ত পরিবেশটায় নিজেকে মেলে ধরেছে ঐশ্বর্যের মনের প্রতিটি কোণায়। প্রকৃতিপ্রেমী মানুষের আর কি চাই? প্রায় অনেকক্ষণ ধরেই উপভোগ করেছে হিমেল বাতাস। পাহাড়ের গায়ে থাকা কটেজগুলোর টিম টিম করে জ্বালা আলোর মৃদু আফায় বেশ রহস্যময় করে তুলেছে জায়গাটা। কিন্তু আসার পর থেকেই ওই অদূরে থাকা কটেজটা ওকে ভালো মতোই আকর্ষণ করছে। কেন তাও নিজেরও জানা নেই। এখানের অধিকর্তাকে জিজ্ঞাসা করতে উনি অস্বাভাবিক রকম ভাবে এড়িয়ে গেলেন ব্যাপারটা। ব্যাস, এরপর থেকেই ওর আগ্রহটা আরো বৃদ্ধি পায়। কি এমন ব্যাপার যে উনি কোনো কথাই বলতে চাইলেন না? এটা যতক্ষণ না ঐশ্বর্যের কাছে পরিষ্কার হচ্ছে ওর জিজ্ঞাসা মন স্বস্তি পাবে না। পরের দিনও ওরা সাইট সিন করে ফেরার পথে ওই কটেজের সামনে দিয়ে হেঁটে আসে। কিন্তু ওই ব্যক্তি ওদেরকে এক মুহূর্তের জন্যও দাঁড়াতে দেয় না ওখানে। এবার ঐশ্বর্যের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ও জিজ্ঞাসা করেই বসে, আচ্ছা সমস্যাটা কি বলুন তো বিকাশ বাবু? আশা থেকেই এই কটেজের ব্যাপারে যাই জানতে চাইছি আপনি এড়িয়ে যাচ্ছেন। এত সুন্দর একটা কটেজ
আর আপনি ওটার ধারে কাছেও যেতে দিচ্ছেন না। কি কারণ জানতে পারি? ওর কথায় বিকাশবাবু ভয় পেয়ে যান। বিকাশবাবু বলেন, এমন কিছু নেই দিদিমণি, ওটা আসলে বন্ধ পড়ে থাকে তো, তাই পোকামাকড়ের উপদ্রব আছে, তাই বললুম। ঐশ্বর্য বলে, তো ওটা খোলার ব্যবস্থা করা উচিত। আচ্ছা তোরাই বল শুভ, ওই প্লেসটা কতটা সুন্দর, ওখান থেকে আমার ছবির দারুণ ভিউ পাওয়া যাবে। ওই কটেজটা বুকিং দিলে বেশি ভালো হতো। যাই হোক, আমি কিন্তু বিকেলে ওই কটেজটার বাইরের বাগানটায় আমাদের ক্যানভাস সেট করাবো। আরে এত দূর এসে এত সুন্দর একটা ভিউ হাতছাড়া করব? ওরা ইয়ং জেনারেশন, যা ভাবে তাই করে। তাই বিকাশবাবু এবার গম্ভীরতার সাথেই বললেন, দেখুন, কদিনের জন্য ঘুরতে এসে কেন নিজেদেরকে বিপদ বাড়াতে চাইছেন? ওই জায়গাটা আসলে খারাপ, ওখানে আমি আপনাদের যেতে দিতে পারি না। এই কদিন আপনারা আমার দায়িত্বে আছেন, তাই দয়া করে বিপদ ডেকে আনবেন না। শুভ বলে ওঠে, কেন, কিসের বিপদ ওখানে? ওরা প্রত্যেকেই এবার ঘিরে ধরে ওনাকে। ওদের ক্রমাগত প্রশ্নে জর্জরিত হয়ে শেষমেশ উনি বাধ্য হয়ে একটু চিৎকার করে বলে ওঠেন, কিসের এত আগ্রহ? দেখুন, ওই বাড়িতে ভূতের বাস। ওখানে কেউ সন্ধ্যের পর যেতে পারে না। এক মহিলার কান্না আর কান ফাটা চিৎকার শোনা যায় বলে উনি রাম নাম জপতে থাকে। সবাই চুপ মেরে যায় ওনার কথায়, কিন্তু আচমকাই ঐশ্বর্য অট্টহাসি দিলে সবাই চমকে যায়। ও অনেক কষ্টে হাসি চেপে বলে, ওকে সরি, বাট সিরিয়াসলি ভূত, এর থেকে মজার কিছু ছিল না। আরে বিকাশ বাবু, ওসব ভূত টুত হয় না, ওসব কল্পনা, বুঝলেন? ওকে এসব নিয়ে মজা করতে দেখে উনি রেগে যান। বিকাশবাবু বলেন, দেখুন, আপনারা শহরের লোক, তাই এসব তো মজাই মনে হবে আপনাদের, কিন্তু আমি আপনাদের যেতে দেব না। আপনাদের ভালো মন্দ দেখার দায় আমার। ঐশ্বর্য বাদে ওর বাকি বন্ধুরাও এটা বিশ্বাস করে আর ভীতুও বটে। তাই শুভ বলল, ঐশী, উনি যখন বারণ করছেন তখন এটা নিয়ে বেশি ফালতু ঝামেলা করে লাভ নেই। ঘুরতে এসেছে, ঘুরে চলে যাব। ঐশ্বর্য মুখটা বাঁকিয়ে বলে, বল না, ভয় পেয়েছিস? এত নাটকের কি দরকার রে? শুভ ওর হাত দুটো ধরে বলে, দেখো ঐশী, অনেক কষ্টে আঙ্কেল আন্টি তোকে এখানে আসার সম্মতি দিয়েছেন, শুধুমাত্র আমাদের ভরসায়। প্লিজ বিপদ বাড়াস না, আমরা ঠিক লাগছে না। একটু জেদটা কম করে একবারের জন্য কথাটা শোন, অন্তত তোর বাবা মায়ের জন্যে। বাবা মায়ের কথা টানতে ঐশ্বর্য চুপ করে যায়। তারপর শুভর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে রেগে গিয়ে বাম মধ্যমাটা ইঙ্গিত করে ভেতরে চলে যায়। সেদিনের মতো ওকে ওই কটেজের ভাবনা থেকে সরাতে পারলেও ওর মনের রহস্যটা জানার আগ্রহ আরো জাঁকিয়ে বিস্তার করে। আর তার সাথে রাতে দেখা স্বপ্ন। ওর মনে হচ্ছিল কেউ যেন ওর কাছে সাহায্য চাইছে, তাকে মুক্তি দিতে বলছে। যদিও এটার তেমন কোনো গুরুত্ব নেই ওর কাছে, এসব নিছকই কল্পনা। ও বুঝতে পারছে না ওর কি করা উচিত। তাই নিজের মনটা শান্ত করতে ও ওর আঁকার ক্যানভাস আর রং তুলি নিয়ে বসে। তুলির টানে রূপ দেয় এক সুন্দর মুখশ্রী। আপন মনে সাজিয়ে তোলে লাল শাড়ি আর মাথা ভর্তি লাল সিঁদুরে। এক আলাদাই ঘোরে আঁকতে থাকে। হঠাৎই শুভর ডাকে ওর হুঁশ ফেরে। শুভ বলে ওঠে, ঐশী, কি করলি এটা? এত সুন্দর ছবিটার
এরকম হাল কেন করলি? কিছুক্ষণ আগেও তো ছবিটা সুন্দর ছিল রে। ঐশ্বর্য অবাক হয়ে ছবিটার দিকে ফিরে তাকালে ওর হাত থেকে তুলিটা পড়ে যায়। রূপ দিতে যাওয়া সুন্দর ছবিটার সারা মুখে অজস্র কাটা ক্ষত, ঠোঁটের কোণ কেটে যেন টাটকা রক্ত পড়ছে। একটা চোখের মনি অদৃশ্য, আর সেখান থেকে রক্ত অশ্রুর ন্যায় লাল রং হয়ে পড়ছে। ও তো এটা আঁকতে চায়নি। ও তো এক লাজে রাঙা নববধূর রূপ দিতে চেয়েছিল, কিন্তু এটা কার রূপ? বিকেলের আঁকা ছবিটা শুভ সরিয়ে রেখেছে, আর একটা ওড়না ঢাকা দিয়ে দিয়েছে, কারণ ওটা দেখার পর থেকেই ঐশ্বর্য অদ্ভুত রকমের নীরব হয়ে গেছে। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই ছবি তো ও আঁকতে চায়নি। তাহলে অনেক কষ্টে দু চোখের পাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আচমকাই ওর ছবিটা থেকে ওড়নাটা কোনো হাওয়া ছাড়াই সরে যায়। ঐশ্বর্য তাকিয়ে দেখে শুকিয়ে যাওয়া লাল রঙগুলো আবারও সতেজ রক্তের ন্যায় গড়ে পড়ছে নারীমূর্তির শরীর বেয়ে। কালচে লাল জমাট বাঁধা রক্তের ফোঁটা পুরো মেঝেতে ছড়িয়ে পড়েছে। আজ ওর মতো সাহসী মেয়েও ভয় পেয়ে যায়। চোখটা কুচকে বন্ধ করে ওর বান্ধবীর হাতটা ধরে ঘুরে শোয়। অনেক কষ্টে নিজেকে বোঝায় যে এটা একটা জার্নির ফলে ওর হ্যালুসিনেশন হচ্ছে। অনেক রাত্রে ঘুমানোর ফলে আজ ঐশ্বর্যের শরীরটাও ভালো লাগছে না। তাই ওর বন্ধুদের ঘুরতে পাঠিয়ে ও রয়ে যায় ওখানে একটু ঘুমানোর জন্যে। বিকাশবাবুর স্ত্রী আছেন, তাই ওরা ওনার ভরসায় ওকে ছেড়ে যায়। ঐশ্বর্য ঘুম থেকে উঠে কালকের ঘটনাটা মনে করতে থাকে। একটা বড় নিঃশ্বাস নিয়ে ঘুরে তাকায় ছবিটার দিকে, কিন্তু ছবিতে ওড়না ঢাকা মেঝেটাও পরিষ্কার। ওর এবার একটু শান্তি হয়। ও তাহলে হ্যালুসিনেশনই হচ্ছিল। উঠে যায় ছবিটার দিকে, ওড়নাটা সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই চোখ যেন ওকে কিছু বলতে চাইছে। একে একে আঙুলে স্পর্শ করতে থাকে ওই ক্ষতের উপর, যেন প্রত্যেকটা এখনো দগদগে। নিমেষেই হাতটা সরিয়ে নেয়, কিন্তু চোখ আটকে যায় একটা দৃশ্যে। ওই নারী মূর্তির পেছনে থাকা রক্তাক্ত উইন্ড চাইনটার দিকে। ওটা তো কাল ছিল না ছবিতে, ওটা তো ওর আঁকা না। তাহলে এটা কি করে এলো? ছিটকে সরে আসে ও। পুরো শরীরটায় অজানা শিহরণ খেলে যায় ওর। দৌড়ে বেরিয়ে আসে ব্যালকনিতে। প্রকৃতি তার স্নিগ্ধ পরশে ঐশ্বর্যের মনের অস্বস্তিটা অনেকটা কমিয়েছে। সন্ধ্যের আবছায়া রোমাঞ্চে মগ্ন হয়ে ও আনমনে একটা মৃদু হাসি টেনে গুনগুন করছে নিজের পছন্দের গান। আজ বড্ড সুর হারিয়ে ফেলছে, কিন্তু অবাধ্য চোখ না চাইতেই চলে যায় ওই কটেজের দিকে। ওর মনে হলো যেন কোনো সুর ভেসে আসছে। ভালো করে কান পেতে শুনতে থাকে ও। হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে ভালোবাসি ভালোবাসি গানটা। কিন্তু না, কেউ তো নেই এখানে। তাহলে গান কি গাইছে? যেন কোনো সম্মোহন ওকে আকর্ষণ করে চলেছে নিজের দিকে। বেঘরে এক পা করে এগিয়ে যায় ঐশ্বর্য ওই কটেজের দিকে। ওই গানে কোনো জাদু আছে যা ওকে টেনে নিয়ে এসেছে বিকাশবাবুর স্ত্রীর অলক্ষ্যে। ফাঁদ জড়ানো দরজাটা ঠেলে ভিতরে আসেও, আর সাথে সাথেই দরজাটা বন্ধ হয়ে গেলে ওর সম্মোহন কেটে যায়। চমকে হতবাক হয়ে নিজের অবস্থান পরিলক্ষিত করে, কিন্তু যে স্থানটাকে বারবার টানছিল সেটা না ঘুরে দেখে ও ফিরবে না। তাই একটু সাহস জোগাড় করে
ঘুরে দেখতে থাকে ওই আলো আধারি মায়াবী বাড়িটাকে। কিন্তু হঠাৎই ওর শ্বাস আটকে আসে। সামনের দেওয়ালে হুবহু একই রক্তাক্ত উইন্ড চাইম, যেটা ওর ছবিতে স্থান পেয়েছে। আর কিচ্ছু ভাবতে পারে না, ও পিছিয়ে আসতে থাকে। আর সাথে সাথেই বাধা পড়ে অদৃশ্য কোনো হাতের মুঠোয়। চোখ মেলে তাকিয়ে দেখে সেই চিত্রের নারী রূপ। তারপরে আতঙ্কে ও জ্ঞান হারায়। বিকাশবাবুর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওনারা ফেরার সময় ঐশ্বর্যকে ওই কটেজের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো ওর জ্ঞান ফেরেনি। ওর বন্ধুরাও চিন্তায় অস্থির। আরো বেশ কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল। ও উঠে বসে। শুভ সাথে সাথে ওকে গিয়ে জড়িয়ে ধরলে ও এক ছটকায় ওকে সরিয়ে দিয়ে বলে, হাউ ডেয়ার ইউ টু মাচ মি? সরে যাও আমার থেকে। কে কে তুমি? কেন ছুলে আমাকে? ছবে না। ওর এইরূপ ব্যবহারে সবাই চমকে যায়। শুভর বেস্ট ফ্রেন্ড। আজ অব্দি ওর ছোঁয়ায় ঐশ্বর্য এমন করেনি, কিন্তু আজ এমন করার কারণ ওদের জানা নেই। ওরা ওকে কিছু বলতে চাইলে ও ঘুম পেয়েছে বলে আবার শুয়ে পড়ে। বিকাশবাবুর ওর হাত পা ভালো ঠেকছে না, কিন্তু কিছু বলতেও পারছে না। আর ওর বন্ধুরাও ওর শরীরটা খারাপ ভেবে ব্যাপারটা হালকা ভাবেই নেয়। হয়তো জার্নির ফলে ক্লান্তি থেকে এসব হচ্ছে। মাঝরাতে কোনো কারণবশত ঐশ্বর্যের বান্ধবী প্রিয়ার ঘুম ভেঙে যায়। পাশে ঐশ্বর্যকে না দেখতে পেয়ে ও ব্যালকনির দিকে গিয়ে যা দেখে তাতে ওর গলা শুকিয়ে আসে। ঐশ্বর্য একটা লাল টুকটুকি শাড়ি পরে, হাত ভর্তি চুড়ি, মাথায় লাল টিপ আর সিঁথিতে সিঁদুর লাগিয়ে চুলের বেনি বাঁধতে ব্যস্ত। ও ব্যালকনির রেলিংয়ে বসে পা দোলাতে দোলাতে আপন মনে গুনগুন করতে করতে অস্বাভাবিকভাবে হাসছে। প্রিয়া ছুটে গিয়ে বাকিদের ডেকে আনে। শুভর পাগলামি দেখে ওকে টেনে রুমে নিয়ে আসে। বলে ওঠে, এসব কি হচ্ছে ঐশী? তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? দেখ ওই কটেজে কিভাবে গেলি। সেই ব্যাপারটা ছেড়ে দিয়েছি বলে এই নয় যে তোর সব নাটক মেনে নেব। তখনও অদ্ভুত ব্যবহার করলি। আরে এসব তুই পেলি কোথায়? ঐশ্বর্য বিকৃতভাবে হেসে বলে, বোকা ছেলে, বিবাহিত মেয়েরা এমনই সাজে, জানো না? আর এগুলো তো আমার অভি দিয়েছে গো। খুব ভালোবাসে ও লাল রং। এই কেমন লাগছে আমাকে? বলো না বলো না। ওর কথা শুনে ওদের তো ভিড়মি খাবার জোপায়। আর বিকাশবাবু এক কোণের শীতকে রাম নাম জপতে ব্যস্ত। শুভ আরো রেগে বলে, শাট আপ, জাস্ট শাট আপ। তুই বিবাহিত না, বুঝলি? তুই তোর হ্যালুসিনেশন হচ্ছে। খোলে সব, খোল। বলেও ঐশ্বর্যের হাত থেকে চুড়িগুলো খুলতে গেলে ও সজোরে ধাক্কা দিয়ে ওকে মাটিতে ফেলে দেয়। তারপরে জামার কলারটা ধরে খড়খড়ে গলায় বলে, তোর সাহস কি করে হয় রে আমার চুড়ি খোলার? এগুলো আমার স্বামীর মঙ্গলের চিহ্ন। ওরাও খুলতে চেয়েছিল, আমি দিইনি। আমি ওর কিচ্ছু হতে দিইনি। ওর ক্ষতি করবি তুই? মেরেই ফেলবো। ও শুভর গলাটা টিপে ধরলে বাকিরা ওকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রোগা পাতলা ঐশ্বর্যেরই অস্বাভাবিক জোরের সাথে ওরা পেরে ওঠে না। কিন্তু কিছুক্ষণ পর আপনা আপনি ওর হাত শিথিল হয়ে আসে আর ও আবারও জ্ঞান হারায়। ঐশ্বর্য এখন ঘুমোচ্ছে। একদিনেই মুখটা শুকিয়ে চোখের তলায় কালি পড়ে গেছে। কেমন যেন রক্তহীন ফ্যাকাশে দেখাচ্ছে ওকে। ওর এই অবস্থার জন্য শুভ নিজেকেই দায়ী করছে।
ওর উচিত হয়নি ওকে একা ফেলে যাওয়া। একসময় ওর চোখের কোণায় জল দেখা দেয়। বিকাশবাবু অনেক দ্বন্দ্বের পর ওদের কাছে আসেন, ওনার মনে চলতে থাকা বিষয়টাকে বলতে। বিকাশবাবু বলে ওঠেন, দেখুন দাদাবাবু, আমি জানি আপনারা এসব মানবেন না, কিন্তু তাও বাড়াবাড়ি হবার আগেই বলে রাখলাম, আমার কিন্তু দিদিমণির হাব ভাবগুলো ভালো ঠেকছে না। একে তো ওই অভিশপ্ত বাড়ির সামনে ওনাকে পাওয়া গেছে, তারপর ওনার এরকম ব্যবহার, কেন জানি না আমার মনে হচ্ছে উনি আর ওনার মধ্যে নেই, মানে ওনার উপর তেনারা ভর করেছেন। ওনার কথা শুনে শুভ আরো খেপে যায়, বলে ওঠে, এই আপনি না আপনার আজগুবি গল্প আপনার কাছে রাখুন। আপনার স্ত্রী কি করছিল যখন ও বাইরে গেল? ওকে আটকাতে পারলেন না? আর এসব আমরা মানি না, ও ক্লান্তির ফলে এসব হচ্ছে, দ্যাটস ইট। বিকাশবাবু গম্ভীর হয়ে বলেন, তাহলে ওই শাড়ি, গয়না, সিঁদুর কোথা থেকে এলো? আমার স্ত্রী তো শাড়ি পরে না, আর আমরা বাঙালি না, তাই সিঁদুর আমাদের বাড়িতেও নেই। তাহলে কোথায় পেলেন উনি? আপনাদের কাছে ছিল বলেও তো মনে হয় না। তাহলে ওনার এই কথা সত্যি চিন্তায় ফেলে দেয় ওদেরকে। বিকাশবাবু আবারও বলেন, দেখুন, আপনাদেরকে আমি জোর করতে পারবো না, কিন্তু আর একদিন ওনার অবস্থা দেখে কিছু অস্বাভাবিক লাগলে ওনাকে সত্যি কিন্তু গুণিন দেখাতে হবে। শুভ বলে, চুপ, প্লিজ চুপ করুন, ওর কিচ্ছু হয়নি, আর ওসব গুণিনে আমরা বিশ্বাস করি না, এই নিয়ে আর কোনো কথা হবে না বলেও ঐশ্বর্যের কাছে চলে যায়। বিকাশবাবু বাকিদের উদ্দেশ্যে বলেন, না শুনলে আমার কি করার, কিন্তু প্রাণ যাবার আগে একবার চেষ্টা করতে পারতেন বলে উনি বেরিয়ে যান। সকাল থেকে ঐশ্বর্য বেশ ভালোই আছে। কালকে কথাগুলো ওকে জানানো হলে ও খুব কষ্ট পায় নিজের ব্যবহারের জন্যে, কিন্তু কটেজে যাওয়ার ব্যাপারটা বেমালুম ভুলে গেছে, ওর মনেই পড়ছে না, তাই বাকিরাও আর মনে করানোর চেষ্টা করেনি। বিকাশবাবু ওকে সুস্থ স্বাভাবিক দেখে একটু স্বস্তি পান। আজকে ওরা সুন্দর একটা দিন কাটায়। বিকেলের আগেই ফিরে আসে, কারণ শুভ আর কোনো রিস্ক নিতে চাইছে না। ফেরার পর ঐশ্বর্য নিজের ডায়েরিটা নিয়ে কিছু লিখতে বসলে ওরা আর ওকে বিরক্ত করে না, কিন্তু সব সময় হিন্দি গান আওড়াতে থাকা ঐশ্বর্যকে রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতে শুনে আবারও শুভর একটা খটকা লাগে। ওর গলা খুব একটা সুরেলা না হয় ও রবীন্দ্রসঙ্গীত গেয়ে তার অপমান করতে চায় না, তাই গুনগুন করেও গায় না কোনোদিন। কিন্তু আজ এত সুরেলা কেন? শুভ কিছু বলে না, শুধু ওর হাবভাবের পরিবর্তন লক্ষ্য করতে থাকে। ঐশ্বর্য লেখায় ব্যস্ত থাকায় বাকিরা ঘুমিয়ে গেছে অনেক আগে। শুভর ঘুম আসছে না। যতই হোক, ও সব থেকে বেশি চেনে ঐশ্বর্যকে, তাই ওর চিন্তাটা একটু বেশি। উঠে যায় ওকে দেখে আসতে, কিন্তু রুমে ঢোকার সাথে সাথেই ও থমকে যায়। ঐশ্বর্য ওর হাতে থাকা পেন দিয়ে ডায়েরির পাতায় কিছু কাটাকুটি করছে অস্বাভাবিকভাবে। চুলগুলো অগোছালো, আর মুখ থেকে মৃদু চাপা আওয়াজ আসছে। শুভ এগিয়ে গিয়ে ডায়েরির পাতায় চোখ রাখলে ও আটকে ওঠে। কয়েকটা অক্ষর বিচ্ছিরিভাবে গপড়ানো, আর সেখানে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা। নিশ্চয়ই ঐশ্বর্যের কোনোভাবে আঘাত লেগেছে, তাই শুভ ওর কাঁধে হাতটা রেখে ওর মুখটা তোলার চেষ্টা করে। ঐশ্বর্য ধীরে ধীরে ওর মুখটা তুললে শুভ এক ছটকায় সরে আসে। ওর মুখটা রক্তহীন, ঠোঁটের কোণে ক্ষত, নাক আর চোখ থেকে রক্ত পড়ছে, কিন্তু ওর মুখে স্বস্তির হাসি। আর
হিস করে বলে চলছে, কাউকে ছাড়বো না, সবাই সবাই মরবে। বেশ কিছুক্ষণ পর ঐশ্বর্য নিস্তেজ হয়ে আসলে ওর ডায়েরিটা পড়ে যায়। শুভ এতক্ষণ চুপ করে প্রতিটা কথা শোনার চেষ্টা করে, কিন্তু ওই কয়েকটা কথা বাদে আর কিছুই শুনতে পায় না। ঐশ্বর্যের ক্লান্ত শরীরটা বিছানায় ঢলে পড়লে শুভ ধীর পায়ে এগিয়ে আসে, কিন্তু মুখটা তুলে দেখে ওর মুখে কোনো ক্ষত নেই, একেবারেই স্বাভাবিক। শুভ ওর মাথাটা বালিশে রেখে অস্ফুটে কেঁদে ওঠে। ঐশ্বর্যের মতো প্রাণোজ্জ্বল মেয়েকে এই রূপে ও আর মেনে নিতে পারছে না। ওর ডায়েরিটা তুলে দেখলো, না, পাতায় কোনো কাটাকুটি নেই, আর নেই কোনো রক্তের বিন্দু। শুধু স্পষ্ট অক্ষরে লেখা আছে দুটো নাম, রবিন আর পলাশ। আর একদম নিচে লেখা আছে, প্রতিটা ক্ষতের জবাব দেব। শুভর হাত থেকে ডায়েরিটা আবারও পড়ে যায়। ওরা বুঝতে বাকি নেই আদতে কি হয়েছে। আজ নিজের চোখকে কি করে অবিশ্বাস করবে? ওকে যেভাবে হোক এটার সমাধান করতেই হবে। তাই ও পরের দিন বিকাশবাবুর সাথে কথা বলে। বিকাশবাবু তো আগেই ওদের সাবধান করেছিলেন, তাই উনি সবটা শুনে ওনাদের গুরুদেবকে ডেকে আনেন। ঐশ্বর্যকে শুভ সবটা বললেও ও বিশ্বাস করে না, কারণ ও রাতের অন্ধকারে নিজের মধ্যেই থাকে না, তাই ওর কিছুই মনে নেই। কিন্তু ডায়েরিতে স্পষ্ট ওর নিজের হাতের লেখায় দুটো অজানা নাম, আর সাথে ওই লেখাটাও। এগুলোকেও কি করে অস্বীকার করবে? তারপর আগের দিনের ঘটনাগুলো ওকে অস্থির করে তুলেছে, নিজেকে যেন পাগল পাগল লাগছে ওর। শুভ অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে গুরুদেবের কাছে নিয়ে আসে, কিন্তু রুমে ঢোকার সাথে সাথেই ও অদ্ভুত ব্যবহার শুরু করে। শুভর হাতের মাঝেই রাগে ফুঁসতে শুরু করে। এক ধাক্কায় ছিটকে ফেলে শুভকে, আর তারপর যজ্ঞের আগুনে জল ঢেলে দেয়। জয় আর প্রিয়া ওকে সামলাতে গেলে ও ওদের দুজনের গলাটা দু হাতে টিপে ধরে ছুঁড়ে ফেলে দূরে। ওর বিকট চিৎকার আর অট্ট হাসিতে ভরে ওঠে পুরো রুমটা। নিজেই নিজের শরীরে অজস্র নখের আঁচড় কাটতে থাকে। বিকাশবাবু অনেক আগেই ভয় দৌড় দিয়েছেন। ঐশ্বর্য অগোছালো পায়ে এগিয়ে যায় ওই গুরুদেবের দিকে, তারপর হিস করে বলে, আমাকে বসে আনতে পারবি না। এতদিন পর আমি একটা অবয়ব পেয়েছি নিজের প্রতিশোধ নেওয়ার জন্যে। এত সহজে আমার মুক্তি হবে না। আমি ওদের ক্ষতি করব না, শুধু আমার বদলা নেওয়া শেষ হলেই মুক্তি দিয়ে দেব। কিন্তু আমার পথে বাধা হলে আমি যাব না। এরকম একটা বিকট হাসি দিয়ে উঠে যায়, কিন্তু সামান্য এগোতেই ঐশ্বর্য জ্ঞান হারায়। আর নিজের মধ্যেকার পরিবর্তনগুলো ঐশ্বর্য এরপর যেন পরের দিন অনুভব করেছে, যে প্রতিদিন সূর্যাস্তের পর ওর মধ্যে ওর অস্তিত্ব থাকে না, সেখানে অন্য কেউ স্থান করেছে, আর যার দরুন ওর এরূপ ভাব। আগের দিন ওর বন্ধুদের আহত দেখে আর নিজের শরীরেও ক্ষত দেখে ও শিউরে উঠেছে বারবার। নিজেকে দোষী মনে করছে সব কিছুর জন্যে। সবার বারণ মেনে ওই কটেজে না গেলে হয়তো এমনটা হতো না। যেসব ঘটনায় ও বিশ্বাসই করে না, সেগুলি ওকে বাধ্য করছে বিশ্বাস করতে। আর ওর সেই ছবিটা যেন প্রতি রাতে প্রাণ ফিরে পায়, প্রতিটা ক্ষত সতেজ হয়ে ওঠে, আর রোজ ওই দুই মনেহীন চোখে রক্তপাত হয়। আর নিতে পারছে না ও নিজেকে, মানুষের রোগীর থেকে কম মনে হচ্ছে না ওর। কিন্তু এর একটা বিহিত ওকে করতেই হবে,
কেউ যদি সত্যি ওর মধ্যে প্রবেশ করে থেকে থাকে, তাহলে তার উদ্দেশ্য ওকে জানতেই হবে। বিকেলের আলো আঁধারিতে সবার চোখের আড়ালে নিজের ক্লান্ত বিধ্বস্ত শরীরটা নিয়ে বেরিয়ে আসে ঐশ্বর্য। অনেকটা সাহস জোগাড় করে এগিয়ে যায় কটেজটার দিকে। আজও তার মুখোমুখি হবে, তাতে ওর প্রাণ যায় যাবে, কিন্তু কারোর ক্ষতিও হতে দেবে না। এক ধাক্কায় দরজাটা খুলে ভেতরে ঢোকে, আর আবারও আপন থেকেই দরজাটা বন্ধ হয়ে যায়। একটু চমকে গেলেও ও ফিরে যায় না। এক রাশ সাহস জোগাড় করে চিৎকার করে ওঠে বলে, ঐশ্বর্য, কে তুমি? কেন করছো এমন? জবাব দাও। কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমার এতদিনের বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো, আমার বন্ধুদের ক্ষতি করছো, রোজ রোজ আমাকে শেষ করে দিচ্ছ। কেন? কিসের জন্যে? এতটাই ভীরু তুমি? আমার অবয়ব নিয়ে আমারই ক্ষতি করছো কেন? উত্তর দাও। ওর জানা নেই ওর প্রশ্নের জবাবে কেউ ওর মুখোমুখি হবে কিনা, তাও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই উইন্ড চাইমটার দিকে। কিন্তু ওর দৃঢ় বিশ্বাসকে চূর্ণ করে এক অস্পষ্ট অবয়ব নিজের অস্তিত্ব মেলে ধরে। ঐশ্বর্যের সারা শরীরে অদ্ভুত একটা শিহরণ খেলে যায়। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখ সেই মূর্তির দিকে, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে লাল শাড়ি, শাখা সিঁদুরে সজ্জিত এক নারী রূপে। যত সামনে আসছে তার সেই ক্ষত বিক্ষত শরীরটা ওর সামনে স্পষ্ট হচ্ছে, হুবহু সেই চিত্রের ন্যায় একই নারী মূর্তি। ঐশ্বর্য এক পা পিছিয়ে গেলে সে খড়খড়ে গলায় বলে ওঠে, ভয় পেলে? আমি এমন ছিলাম না। তোমার ওই ছবিটার মতো সুন্দর মুখশ্রী আমারও ছিল, কিন্তু কিন্তু নষ্ট করে দিয়েছে। আমি তোমাদের ক্ষতি চাইনি। আমি শুধু নিজেকে মুক্ত করার জন্য একটা শরীরের আশ্রয় খুঁজছিলাম, আর তুমি এলে আমাকে সাহায্য করতে। তাহলে কেন পিছিয়ে যাচ্ছ? আমার যে তোমার সাহায্য দরকার, আমার প্রতিশোধ নিতে। ঐশ্বর্যের আতঙ্কে গলার স্বর বেরোচ্ছে না, তাও অনেক কষ্টে বলে, কে কে তুমি? আমি কি করে সাহায্য করব তোমায়? আর তাতে তুমি যে আমার ক্ষতি করবে না, সেটা কি করে ধরে নেব? সেই নারী মূর্তি অস্ফুটে কেঁদে ওঠে। আবারও তার চোখ থেকে রক্তের ধারা বেয়ে পড়ে। দৃশ্যের বিভৎসতায় ঐশ্বর্য তার চোখটা বন্ধ করে ফেলে। আমি তন্দ্রা, তোমারই বয়সী একটা মেয়ে, সুখে সংসার বাঁধার স্বপ্ন নিয়ে নিজের ভালোবাসার মানুষটার হাত ধরে এখানে এসেছিলাম। জানো, সেদিন আমাদের বিয়ে হয়েছিল, কত খুশি ছিলাম আমি। এই কটেজটা ও আমাকে দিয়েছিল। এই যে ঠিক এখানে দাঁড়িয়ে শেষবার ওর বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিয়েছিলাম। তারপর ওই ছায়ামূর্তির চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ চোখে পড়ে ঐশ্বর্যের। ফুঁসতে ফুঁসতে সে আবারও বলে, তারপর ওই শয়তানগুলো ওই দরজা ভেঙে ভেতরে আসে, আমাদেরকে আলাদা করে ওকে ওই কুটির সাথে বেঁধে দেয়। খুব বাড়ছিল ওকে, ও জ্ঞান হারিয়ে ফেলে। খুব কষ্ট হচ্ছিল। আমি পারিনি ওদের আটকাতে। কি আসে ওরা আমার দিকে, এক টানে আমার এই প্রিয় লাল শাড়িটা খুলে ছিঁড়ে ফেলে। আমার কান ফাটা চিৎকার শোনার কেউ ছিল না। আমার প্রতিটা অংশে ওদের নোংরা স্পর্শে আমাকে অপবিত্র করে। হিংস্র পশুর মতো আমার উপর নৃশংস শারীরিক অত্যাচার করে।
সারা শরীরটা কত বিকট করে শ্বাসরোধ করে শেষ করে দেয় আমাকে। আমার পরিবার, আমার স্বামী সব রকম চেষ্টা করেও ওদের শাস্তি দিতে পারিনি, কিন্তু ওদের শাস্তি আমি দেব, আমি দেব। বলতে বলতে সেই ছায়ামূর্তি মেঝেতে বসে পড়ে। ঐশ্বর্যের চোখে অজান্তে জল চলে আসে। ঠিক কতটা ক্ষত বিক্ষত হয়েছিল তন্দ্রার শরীর ও মন, তার গভীরতায় ও শিহরে ওঠে। একইভাবে নিজেও বসে পড়ে মেঝেতে। ফোপাতে ফোপাতে সে আবারও বলে, ওই উইন্ড চাইটা আমি ওকে দেব ভেবেছিলাম, দেওয়া হলো না। এতদিন চেষ্টা করেও এ বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারিনি। অপেক্ষা ছিলাম একজনের শরীরের আশ্রয়ের। সবাই এই বাড়িটাকেও অভিশপ্ত ভাবত, আর কেউ আসেনি এই 3 বছরে। কিন্তু সেদিন তুমি এলে আমাকে সাহায্য করতে। ফিরে যেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু ওই 2 পাপীকে শাস্তি দেব তোমার অবয়বের আশ্রয়ে। ঐশ্বর্য নিজেকে অশরীরী স্থানে কল্পনা করে ভয়ে চোখটা আবারও বন্ধ করে ফেলে। চোখের কোণায় জল স্পষ্ট জানান দিচ্ছে ওর উপলব্ধির, মনস্থির করে তাকে সাহায্য করার। চোখটা ধীরে ধীরে খুলে সামনে সেই মূর্তিকে দেখতে না পেয়ে ও উঠে দাঁড়ায়। চোখটা ভালো করে মুছে দেখে সে সেই উইন্ড চাইমটা স্পষ্ট করে দেখছে। স্পর্শ করে ঐশ্বর্য একটা বড় নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায় তার দিকে। তারপর বলে, আমি তোমার দোষীদের শাস্তির ব্যবস্থা করব, কিন্তু তুমি তুমি আর আমার বন্ধুদের সামনে এমন কিছুই করবে না যাতে ওরা অন্য পথ ধরে। আমি ওদের কোনো ক্ষতি মেনে নেব না। তো তোমার স্বামীর খোঁজ পাওয়ার ব্যবস্থা করে দাও। আমি কথা দিলাম তোমার দোষীরা শাস্তি পাবে। সেই ছায়ামূর্তি মুহূর্তেই ঐশ্বর্যের খুব কাছে এলে ও চমকে এক কদম পিছিয়ে যায়। সে ওর কানের কাছে এসে খড়খড়ে গলায় বলে, ওদের শাস্তি দেবে? আমার শুধু তোমার অবয়বের প্রয়োজন। ওদেরকে এখান অব্দি টেনে আনার, আমার স্বামীকে মুক্ত করার জন্যে। আমার পথে কেউ বাধা না দিলে আমি কারোর ক্ষতি করব না। নিমেষেই সে মিলিয়ে যায় হাওয়ায়। ঐশ্বর্য ঘুরে ফিরে খোঁজার চেষ্টা করলেও কাউকে দেখতে পায় না। শুধু এক টুকরো লাল শাড়ির টুকরো পরে থাকতে দেখে। দরজাটাও আপনা আপনি খুলে যায়। ঐশ্বর্য ফিরে আসে। ওর সাথে যা হয় ওই কটেজে, তারপরে ওর পক্ষে অন্তত এগুলো হ্যালুসিনেশন বলে চালিয়ে দেওয়া অসম্ভব। কিন্তু ও যা করতে চাইছে সেটা কি আদৌ ওর জন্য সেফ হবে? ওর জানা নেই, কিন্তু কথা দিয়েছে ও তাই তার খেলাপও করবে না। 2 দিন আর কিছুই অস্বাভাবিক হয়নি, কিন্তু ঐশ্বর্য আজ গেছে তন্দ্রার স্বামী অভির খোঁজে। ওর বন্ধুদেরও ও সবটা বলে। ওরাও একসময় ওর প্রতিটা কথা বিশ্বাস করে আর ওকে সঙ্গ দেয়। রিসর্ট থেকে কিছুটা দূরত্বের লাভা এলাকায় একটা ফার্ম হাউসে এসে ওঠে ঐশ্বর্য। এটা অভির বাসস্থান। তন্দ্রার মৃত্যুর পর ও এখানেই থাকে একা। এই সবই তন্দ্রা জানান দিয়েছে ঐশ্বর্যকে তার এক একটা কার্যকলাপের মাধ্যমে। ঐশ্বর্য অভিকে দেখে আরো অবাক হয়। সে একাই থাকে, শুধুমাত্র নিঃশ্বাস নেবার মতো করেই বেঁচে আছে, যেন কোনো অনুভূতি নেই। কিন্তু এই 3 বছরে কাউকে আসতে দেয়নি তার ভালোবাসার জায়গায়। ঐশ্বর্য অভিকে সবটা খুলে বললেও সে প্রথমে মানতে চায়নি।
কিন্তু মুহূর্তেই ঐশ্বর্যের অবয়বের সহায়তায় সেই ছায়ামূর্তি নিজের উপস্থিতি জানান দেয়। অফিস সামনে সেই একই লাল শাড়িতে সজ্জিত হয়ে মিষ্টি নববধূর সাজে এসে দাঁড়ায় তন্দ্রা। দেখা দেয় এক অশরীরী অস্তিত্ব হিসেবে। তিনজনের নীরব উপস্থিতি বলে যায় সমস্ত কথা। নিজের ভালোবাসাকে সামনে পেয়েও তাকে ছুঁতে পারে না কেউই, কিন্তু একবারের জন্য সেই স্পর্শ পেতে তন্দ্রা হাত পাতে ঐশ্বর্যের কাছে। অনেক ভেবে একবারের জন্য ওদেরকে অনুভবের সুযোগ দেয় ও। তন্দ্রা ওর শরীরে নিজের অস্তিত্বে জড়িয়ে ধরে অভিকে। হয়তো শরীরটা ঐশ্বর্যর, কিন্তু অনুভূতিটা তন্দ্রার। তাই আবেগে অভিকে ঠোঁট ছুঁয়ে দেয় ওর ঠোঁটে। কিন্তু তন্দ্রা ওর ভালোবাসার সামান্য স্পর্শ পেয়ে ছেড়ে দেয় ঐশ্বর্যের আশ্রয়। আর সাথে সাথেই ঐশ্বর্য ছিটকে সরে আসে। এই মুহূর্তে যা হলো সেটা খুবই কাল্পনিক, আর সাথে ওদের দুজনের কাছেই লজ্জাজনক। কিন্তু ঐশ্বর্য ফিরে আসতে পারবে না। ওর লক্ষ্য তন্দ্রার খুনিদের শাস্তি। তন্দ্রার উপস্থিতি অভিকে বাধ্য করে সবটা বিশ্বাস করতে। ঐশ্বর্যের প্ল্যান অনুসারে ওরা ফিরে আসে ওদের ঋষভের হোমস্টেতে। আর শুরু হয় ওই দুই খুনির খোঁজ। ওদের খোঁজ পেতে কোনো সমস্যাই হয়নি, কিন্তু এই কদিনে তন্দ্রার আত্মা ঐশ্বর্যের অবয়বে অভির সান্নিধ্য খুঁজেছে। কিন্তু অভি এবার নিজের আবেগ সামলে নিয়েছে। তন্দ্রার স্থানে অন্য মেয়েকে ছোঁয়ার কথা ও ভাবতে পারে না। অনেক কষ্টে তন্দ্রার অস্তিত্বকে সামলে নিয়েছে ঐশ্বর্য, কিন্তু ওর মন বাধা পড়ে গেছে অভির ব্যক্তিত্বে। কিন্তু সেটা সম্পূর্ণই ওর ভাবনা, যেটার কোনো বাস্তবায়ন ও চায় না। ওই দুই অপরাধী রবিন আর পলাশকে অনেক কষ্টে এটা বিশ্বাস করতে বাধ্য করা হয় যে তন্দ্রা জীবিত, আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওদের বিরুদ্ধে মুখ খুলতে তৎপর। এই সবটাই শুভ সামলে নেয় বিকাশবাবুর সহায়তায়। ওদেরকে যেভাবেই হোক টেনে আটা হয় ওই কটেজে তন্দ্রার খোঁজে। উদ্দেশ্য একটাই, তন্দ্রা মুখ খোলার আগে এবার পুরোপুরি ওকে শেষ করে দেওয়া। আজ হয়তো তন্দ্রার মুক্তি অনিবার্য। শুভ খবর দিয়েছে ওই দুই শয়তানাশ্রী কটেজে আজ ওদের শেষ হবেই। তন্দ্রার আত্মা আবারও সাজিয়ে তোলে নিজেকে ঐশ্বর্যের শরীরে, আর নিজেকে উপস্থিত করে অভির সম্মুখে। শেষবারের মতো ওর স্পর্শের ভিক্ষা চায়। এটা ছাড়া যেও মুক্তি পেয়েও মুক্তি পাবে না। আজ ঐশ্বর্যের মধ্যে তন্দ্রার অস্তিত্বকে উপেক্ষা না করে অভি ওর ভালোবাসার পরশ দেয়, স্বস্তি দেয় ওর আত্মাকে। এর জন্য হয়তো ঐশ্বর্যের সাথে চোখে চোখ মেলাতে পারবে না ও, কিন্তু কিছুই করার নেই ওর। আজ ঐশ্বর্য সরিয়ে নেয়নি নিজেকে, শেষবারের মতো ওদেরকে তৃপ্তি দেয়, সাথে নিজের মনে ওজনে থাকা অব্যক্ত অনুভূতিকেও। একটু রাতের দিকেই রবিন আর পলাশ কটেজে আসে। কটেজটা সেদিনের মতো করে সুন্দর করে সাজানো। তার মানে ওদের পাওয়া খবর একেবারেই সঠিক, তন্দ্রা বেঁচে আছে। কিন্তু আর বেশিক্ষণ ওদের হাত থেকে রেহাই পাবে না। এগিয়ে যায় কটেজের দিকে। দরজাটা খোলা দেখে একটু খটকা লাগলেও ভেতরে ঢুকে আসে, কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যায় দরজাটা বিকট আওয়াজে। বিজলি বাতিগুলো ক্ষীণ হয়ে আসে। তন্দ্রা ধীরে ধীরে ঐশ্বর্যের শরীরে নিজের অস্তিত্ব জানান দিতে থাকে ওদের সামনে। রবিন ঐশ্বর্যকে পেছন থেকে দেখে তন্দ্রা ভেবে বলে, এই তুই বাঁচলি কি করে তা জানা নেই, কিন্তু আর বেশিক্ষণ না। আবারও সেই সাজে? বাহ, ভালোই করেছিস। আমাকে একবারের জন্য প্রত্যাখ্যান করার শাস্তি দুবার পাবি। সেদিন যদি আমাকে ছেড়ে ওকে বিয়ে না করতিস, তাহলে আমার রাজ্যের রানী হয়ে থাকতিস। কিন্তু দেখ,
তোকে প্রথম স্পর্শ আমি করেছি, আর সেই স্পর্শ আমি করব, আর তারপর তোর মুক্তি। বলে বিশ্রী হাসি দেয়, কিন্তু ওর হাসি চাপা পড়ে যায় তন্দ্রার বিকট হাসিতে। চমকে ওঠে ওরা, ঘুরে দাঁড়ায় ঐশ্বর্য। অগোছালো চুলে, বিধ্বস্ত শরীরে, ঐশ্বর্যের মুখমণ্ডলে ফুটে ওঠে তন্দ্রার ক্ষত বিক্ষত মুখ। মণিহীন রক্তাক্ত চোখে হিস হিস করে বলে, মৃতকে আর কতবার মারবি? তোরা এখানে আমাকে মারতে আসিসনি, নিজেদের মৃত্যু নিশ্চিত করতে এসেছিস। আমি তো সেদিনই শেষ হয়ে গেছি, কিন্তু অপেক্ষা করে আছি তোদেরকে শাস্তি দিতে। আজ সেই দিন। ওরা ভাবে ওদের সাথে এসব নাটক করা হচ্ছে, তাই আবারও হেসে ওঠে, আর এগিয়ে গিয়ে ঐশ্বর্যের শরীর স্পর্শ করলে তন্দ্রা এক ঝটকায় ছিটকে ফেলে ওই খুঁটির গায়ে। তারপর চিৎকার করে বলে, এইভাবেই মেরেছিলি না আমার অভিকে? প্রতিটা ক্ষতের যোগ্য জবাব দেব। বলে দুজনে পা ধরে নির্মম ভাবে টেনে হিচড়ে নিয়ে আসে সেই স্থানে যেখানে ওর উপর অত্যাচার করা হয়। রবিন, পলাশ এতক্ষণে তন্দ্রার আসল অস্তিত্ব টের পায়। পা ধরে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু ওদের বাক সত্যি রুদ্ধ করে দেয় তন্দ্রার শাড়ির আঁচল। আপনি জাপটে ধরে ওদের গলা, অট্টহাসি দিয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে ওদের শরীরের প্রতিটা অংশ। ওদের চোখে ছুরির খোঁচা দিয়ে চোখটা নষ্ট করে দেয়, ঠিক যেভাবে ওর চোখটা নষ্ট করা হয়েছিল। বিকট চিৎকার করে অস্ত্রটা চালিয়ে দেয় ওদের যৌনাঙ্গ বরাবর, যার দৌলতে পুরুষত্ব দেখিয়ে শারীরিক অত্যাচার করে ওর উপর। ছুরিটা চালিয়ে দেয় ওদের শরীরের মাঝ বরাবর। ওদের আর্তনাদ আর রক্তাক্ত ক্ষত বিক্ষত বিধ্বস্ত শরীর শান্তি দেয় তন্দ্রার অতৃপ্ত আত্মাকে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে ওরা, আর একসময় প্রাণ হারায়। প্রতিশোধ পূর্ণতা প্রায়। তন্দ্রা নিমেষেই মুক্তি দেয় ঐশ্বর্যের শরীর। ওর ক্লান্ত শরীরটা মেঝেতে লুটিয়ে পড়ার আগেই অভি সামলে নেয়। মুক্তি পায় তন্দ্রার আত্মা। একটা স্বস্তির হাসি নিয়ে শেষবারের মতো নিজেকে উপস্থিত করে অভির সামনে। অভি অশ্রু চোখে বলে, আবার ছেড়ে চলে যাচ্ছ তাই না? কেন বারবার ছেড়ে যাও? একা রেখে যেতে খুব ভালো লাগে না তোমার? আটকাতে পারলাম না আজও, কারণ তোমার মুক্তির দরকার। আর আটকাবো না তোমায়। তোমার প্রতিশোধ নেওয়ার অবসান ঘটেছে, শান্তিতে মুক্তি পাবে তোমার আত্মা। ভালো থেকো, যেখানেই থেকো। পরের বার আবারও দেখা হবে, কিন্তু তোমার স্থান কেউ পাবে না। তন্দ্রা মিষ্টি হেসে বলে, কোথায় একা? আমার শারীরিক অবয়ব তোমার কাছে রেখে গেলাম। আমার অস্তিত্ব তোমার ভালোবাসার সান্নিধ্যে যে ঐশ্বর্যও পেয়েছে। এবার না হয় ওর অনুভূতিটাই পূর্ণতা পাক আমার ভালোবাসা রূপে। সঁপে দিলাম ওর হাতে তোমাকে। সামনে রেখো আমাদের ভালোবাসা। ওই চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে তন্দ্রার অস্তিত্ব। পুরো পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত হয়ে আসে। ঐশ্বর্যের জ্ঞান ফিরলে অভি বিশেষ যত্নে ওকে ফিরিয়ে নিয়ে যায়। আজ ওর জন্যেই অভির ভালোবাসা তন্দ্রা মুক্তি পেয়েছে, শাস্তি পেয়েছে, আর তন্দ্রা শান্তি পেয়েছে, আর দোষীরা তাদের প্রাপ্য শাস্তি। দেখতে দেখতে 1 বছর কেটে যায়, আর তন্দ্রার অস্তিত্ব ঐশ্বর্যের মধ্যে ফিরে আসেনি। সে সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে অন্য জগতে পাড়ি দিয়েছে। ওরা তন্দ্রার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে ওকে পুরোপুরিভাবে শান্তি দিয়েছে। অভির মনে তন্দ্রার স্থান কেউ নিতে পারবে না, কিন্তু নিজের অজান্তেই সেখানে একটু জায়গা করে নিয়েছে ঐশ্বর্য। তন্দ্রার অস্তিত্বে পাওয়া একে অপরের সামান্য সান্নিধ্য ওদেরকে অনেকটাই কাছের মানুষে পরিণত করেছে। হয়তো প্রেম না, কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়েছে ওদের।
আর সেটা একদিন ভালোবাসার রূপ নিতেও পারে, কারণ তন্দ্রা নিজের ভালোবাসাটাও বিলিয়ে দিয়ে গেছে ওদের মধ্যে, ওদেরকে একত্রিত করে।